সেই কুট্টিকাল থেকে জীবিকা আর জিতিন একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু একই সাথে কলেজে ভর্তি হওয়ার পর থেকে তাদের সেই কেমিস্ট্রি কেন যেন আর জমছে না। তাই জিতিন মনের কষ্টে জীবিকাকে লিখতে বসে এক চিঠি, আর সেই চিঠি পড়ে যায় তাদেরই রকচটা প্রফেসর সাজির হাতে। জিতিনের জীবন এতদিন জীবিকার কষ্টে কোনো রকমে কেটে গেলেও সেই চিঠি প্রফেসরের রুম থেকে আনতে গেলেই বাধে বিপত্তি, কারণ টিচার্স রুমে তাদেরই প্রাণপ্রিয় প্রফেসর রঞ্জিত তাদের সেই রকচটা প্রফেসর সাজির উপরে কালো জাদু করে সাজিকে তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে। জিতিন এ যাত্রায় কোনো রকমে বেঁচে ফিরে তার বন্ধুদেরকে সব বললে সবাই এই ভালো মানুষ রূপী দুষ্টু প্রফেসরের আসল সত্য বের করতে লেগে পড়ে। আর এরপরেই শুরু হয় ভয়ের কিন্তু মজার সব টুইস্ট। আর এই চারজনের জীবন নিয়ে শুরু হয়ে যায় টানাটানি। আধুনিক জামানার কালো জাদুর সাথে এই চারজন কি আদেও পেরে উঠবে, নাকি উল্টা সেই প্রফেসর এদের উপরেই কালো জাদু করে তাদেরকেই কাঠের পুতুলের মতো নাচাবে? এমনই সুপার ন্যাচুরাল ফ্যান্টাসি কমেডি আর মজার সব টুইস্টে ভরা চার পাগল বন্ধু আর এক কালো জাদুকর সাইকো প্রফেসরের গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি পাটাক্কালাম, যার অর্থ যুদ্ধ ময়দান। সময়টা তখনকার যখন কালো জাদু আর তন্ত্রমন্ত্রের বেশ প্রচলন ছিল। বিজয়নগরের রাজা আদিত্য তার বিনোদনের জন্য একটা জাদুর বস্তু বানায়। রাজা সব কাজে সেই বস্তুর ব্যবহার করত। ধীরে ধীরে সে বুঝে যায় এই বস্তুর অনেক ক্ষমতা আছে, যার মাধ্যমে এই দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই আর কেউ যেন সেই বস্তুর বিষয়ে না জানতে পারে, তাই সেই বস্তুকে লুকানোর চেষ্টা করে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। সেই বস্তুর খবর জানতে পেরে টিপু সুলতান তার সেনা নিয়ে বিজয়নগর আক্রমণ করে। আদিত্যকে হারিয়ে টিপু সেই বস্তু তার দখলে নিয়ে নেয়। আর এরপর সেই বস্তুর জাদুতে টিপু একের পর এক রাজ্য জিততে থাকে। তবে একদিন তার সাথে ছাবানকোরের রাজা কার্তিকের সাথে যুদ্ধ হয়। মহারাজা কারিকুট্টির সাহায্যে রাজা কার্তিক টিপুকে হারিয়ে সেই জাদু বস্তু তার দখলে নিয়ে নেয়। কার্তিক বুঝতে পারে এই জাদু বস্তু অন্য কারো হাতে পড়লে ধ্বংসযজ্ঞ শুরু হবে, তাই সেই যুদ্ধক্ষেত্রেই সেই জাদু বস্তুকে লুকিয়ে সেই বস্তুকে খুঁজে পাওয়ার পথ একটা তাম্র পাতায় লিখে সব পুঁথি লুকিয়ে ফেলে। যুগের পর যুগ কাটতে থাকে আর পৃথিবীর মানুষ সেই জাদু বস্তুর বিষয় ভুলে যায়। এভাবে সময় কাটতে কাটতে সবাই এটাই বিশ্বাস করা শুরু করে যে এই বস্তুর আসলে কোনো অস্তিত্বই নেই, এটা শুধুমাত্র লোককথা। তবে অনেক যুগ পরে কেউ একজন জাদু বইয়ের গোপন ইতিহাস খুঁজে বের করে, আর একদিন সেই বইয়ের সত্য উদ্ঘাটন করতে রাজা কার্তিকের লুকানো সেই স্থানে এসে সেই জাদু বস্তু নিয়ে যায়। অন্ধকারে তার চেহারা দেখা না গেলেও সাথে একটা কুকুরকে সাফ সাফ দেখা যায়। গল্প চলে আসে বেশ কয়েকদিন পর কার্তিক থিউনাল কলেজে। রামজাদ হঠাৎ হামজাকে বলে, একটা টাইম মেশিন দে তো, সেই কবে টি শার্ট অর্ডার করেছিলাম আর এখনো আসেনি। হামজা আর নাকুল বিরক্ত হয়ে বলে, মুখটা বন্ধ করে হোমওয়ার্ক শেষ কর। হঠাৎ পাশ থেকে একজন এসে বলে, আরে এত কষ্ট কেন করছো, আজ তো আবারও স্ট্রাইক দিব। তিনজনে বিরক্ত হয়ে বলে, এদের তো পাশ করে চাকরি করার কথা, আর এখনো কলেজে থেকে পরিবেশটা নষ্ট করছে। জিতিনের অবশ্য এসবে মন নেই, সে তার মতো লিখেই যাচ্ছে। রামজাদ তার সামনে রাখা বাক্স থেকে একটা চেন বের করতেই জিতিন লাজুক হাসিয়ে দিয়ে বলে, আসলে এটা হলো সাইকেলের চেন। জীবিকা যেদিন থেকে নাচের কম্পিটিশনে নাম দিয়েছে তারপর থেকে 2 সপ্তাহ ওর সাথে কথাই হয়নি, তাই এই গিফট নিয়ে এসেছি যেন আমাদের দেখা হওয়ার প্রথম দিনের কথা ওর মনে পড়ে যায়। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, সাইকেলের চেনের সাথে আবার প্রথম দেখার কি সম্পর্ক? জিতিন লাজুক হাসি দিয়ে বলে, জীবিকা তখন ক্লাস 10-এ পড়তো। একদিন তার সাইকেলের সাথে আমার সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়। জীবিকাকে কয়েকদিন হাসপাতালেও থাকতে হয়েছিল। তখন আমি ওর নোট লিখে দিতাম। ধীরে ধীরে জীবিকা আমার প্রেমে পড়ে যায়। তখনই জীবিকা আসলে সবাই চলে যায়। যেদিন জীবিকাকে সাইকেল চেন দিলে জীবিকার প্রথমে খুশি তো হয়, কিন্তু হঠাৎ কি মনে পড়ায় তার মুখটা মলিন হয়ে যায়। কিছুক্ষণ পর জিতিন ক্লাসে আসলে তার চোখে পানি দেখে হামজা জিজ্ঞেস করে, ব্রেকআপ হয়েছে নাকি? জিতিন বলে, না, তবে মনে হয় ব্রেকআপটা হয়ে যাবে। আসলে কিছুক্ষণ আগে জীবিকা বলেছে, তুমি তো জানো আমি তোমার থেকে দূরে থাকতে পারতাম না, সেই জন্যই এই কলেজে এমনকি তোমার ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছে, আর সেজন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তবে গত 10 দিন তোমার সাথে আমার দেখা হয়নি, তবুও আমার
আমার মধ্যে কোনো অনুভূতিই নেই। নাকুল জিজ্ঞেস করে, তোর কি মনে হয় জীবিকা অন্য কাউকে পছন্দ করে? জিতিন বলে, তা জানি না, এমন কিছুই বলেনি। নাকুল বলে, দেখ, আমার মনে হয় আসল দোষটা তোরই। জীবিকা সবসময় পার্টি করতে, বন্ধুদের সাথে ট্যুরে যেতে পছন্দ করে, আর তুই একদম উল্টা, সব সময় এক কোনায় চুপচাপ বসে থাকিস। আমার মনে হয় তোর ওকে ভুলে যাওয়া উচিত। এমনিও তুই কয়েকদিন পরে জার্মানি চলে যাবি, ততদিন খামোখা ওর সাথে এসব ব্রেকআপ প্যাচাপে জড়িয়ে কি লাভ? তুই ওকে ভুলে যা। রামজাদ বলে, হ্যাঁ, এক কাজ কর, একটা কাগজে তোর মনে যা যা আছে সব লিখে সেই কাগজে আগুন ধরিয়ে দে, ব্যাস, তোর মন শান্ত হয়ে যাবে। যেমন বুদ্ধি তেমন কাজ। কিছুক্ষণ পর ঘন্টা বাজতেই প্রফেসর সাজি ক্লাস নিতে আসে। সবাই বিরক্ত, কারণ আজ স্ট্রাইক, তাই কেউ ক্লাস করবে না। সাজি তাতে পাত্তা না দিয়ে ক্লাস শুরু করলে একজন তার গায়ে কাগজ ছুঁড়ে মারে। সাজি রেগে পেছনে তাকিয়ে জিতিনকে কাগজে লিখতে দেখে রেগে সেই কাগজ ছিঁড়ে নিয়ে জিতিনকে ইচ্ছা মতো বকে বলে, আমি আগে এই চিঠি পড়ে দেখব যে আমার ক্লাস বাদ দিয়ে তোমার কি এমন জরুরি কাজ আছে। তখনই ছাত্র সংগঠনের নেতা প্রবীণ ক্লাসে ঢুকে সবাইকে বলে, আজ আমরা হরতাল ডেকেছি। সাজি রেগে বলে, তোমাকে কি বাবা মা কিছু শেখায়নি? দেখছো না আমি ক্লাস নিচ্ছি? এদের কিছু বলতে হলে আগে আমার পারমিশন নিয়ে তারপর বলবে। প্রবীণ রেগে বলে, প্রথমত বাসায় স্ত্রীর সাথে ঝগড়া করে তার রাগ আমাদেরকে দেখাবেন না। আপনারা ভুলভাল এই চৌডি বাছাই করেছেন, এই জন্যই এত কিছু হচ্ছে, তাই চুপ থাকেন। এক কথা দুই কথায় সাজির সাথে প্রবীণের হাতাহাতি শুরু হয়ে গেলে প্রফেসর রঞ্জিত দৌড়ে এসে তাদেরকে থামালে দেখে হাতাহাতিতে সাজির নাক থেকে রক্ত বের হচ্ছে। রঞ্জিত সাজির পক্ষ নেবে কি উল্টা ছাত্রদের পক্ষ নিয়ে বলে, স্যার, এরা নিজের কলেজে যদি আওয়াজ তুলতে না পারে তাহলে বাইরে গিয়ে কি করবে? প্রবীণ, তুমি বলো। প্রবীণ সবাইকে বলে, একজন অযোগ্য ব্যক্তিকে এইচওডির চেয়ারে বসানো হয়েছে, এই লোকই আমাদের সার্টিফিকেট সাইন করবে, তাই তোমাদের উচিত সবার সাথে মিলে আওয়াজ ওঠানো। সাথে সাথেই সবাই চিৎকার শুরু করলে রঞ্জিত আর সাজি টিচার্স রুমের দিকে হাঁটা দেয়। বেচারা জিতিন আর নাকুল এই টেনশনে আছে যে তারা কিভাবে সাজির থেকে ওই লেটার নেবে। টিচার্স রুমে আসতেই সাজি রঞ্জিতকে টিটকারি করে বলে, আমি অন্যদের মতো স্টুডেন্ট থেকে মাখন লাগাতে পারি না, এই জন্যই তো আজ এই দশা হলো। রঞ্জিত কেমন যেন এক শয়তানি হাসি দেয়। সে কিছু বলতেই যাবে, তার আগেই সিকিউরিটি গার্ড দৌড়ে এসে বলে, জলদি চলেন, স্টুডেন্টরা রাঘবান স্যারের অফিসকে ঘিরে ধরেছে। সাজি তার রক্তমাখা টিস্যুটা বাস্কেটে ফেলে চলে যায়। সবাই দৌড়ে আসে দেখে প্রবীণ তার দলবল নিয়ে স্লোগান দিচ্ছে। রঞ্জিত দৌড়ে এসে বলে, প্রবীণ, সামনে প্রফেসররা আছে, ঠান্ডা হয়ে কথা বলো। প্রিন্সিপাল বলে, এভাবে তাড়াহুড়ায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, আগে রাঘবান স্যারের কথাও তো আমাদেরকে শুনতে হবে। প্রবীণ রেগে বলে, আমাদের কাছে প্রমাণ আছে যে তার সার্টিফিকেট নকল। বলেই সার্টিফিকেট দেখালে রঞ্জিত বলে, এরা তো ঠিকই বলেছে, এসব কথা বাইরে গেলে উল্টা কলেজেই দুর্নাম হবে। প্রবীণ বলে, শুধু এইটুকুই না, আমরা নতুন এইচওডিকে দেখতে চাই, আর আপনাদের সিদ্ধান্ত আমাদের একটুও ভরসা নেই। সব দিক থেকে বিবেচনা করলে রঞ্জিত স্যারই এই পদের জন্য বেস্ট। প্রিন্সিপাল বলে, এভাবে হয় না, অভিজ্ঞতার দিক থেকে বিবেচনা করলে পরবর্তী এইচওডি সাজি হবে। প্রবীণ টিটকারি করে বলে, শুধু অভিজ্ঞতা দিয়ে কি হবে, যোগ্যতাও লাগে। সবাই রেগে আবার স্লোগান দেওয়া শুরু করলে রঞ্জিত বলে, এত ঝামেলার কি দরকার, এই পোস্টের জন্য সাজি সারি যোগ্য, তাই সাজি সারি হবে পরবর্তী এইচওডি। বলেই তাকে কংগ্রাচুলেট করে চলে আসে। সাজির মনে তো লাড্ডু ফুটতে থাকে। রঞ্জিত দ্রুত টিচার্স রুমে এসে বাস্কেট থেকে কি যেন একটা নিয়ে শয়তানি এক হাসি দেয়। এদিকে জিতিন তার লেটার নিতে এসে সেই রুমে আটকে গেছে, তাই আড়াল থেকে রঞ্জিতের এমন উদ্ভট কাণ্ড দেখে বেশ অবাক হয়ে তাকায়। রঞ্জিত তার ব্যাগ থেকে উদ্ভট এক বইয়ের মতো কিছু বের করে, মনে মনে মন্ত্র পড়ে দুইটা আজব দেখতে ডাইস চালায়। তারপর আবারও চোখ বুঝে মন্ত্র পড়ে আগের মতোই গুটি চেলে উদ্ভট ভাবে ভুরু উঁচু করে হাসতে থাকে। এরপর মনিটরে করিডোরের ফুটেজ দেখে হঠাৎই ডান হাত উঁচু করে, দেখা যায় সাজিও একইভাবে তার হাত উঁচু করে রেখেছে। এসব দেখে জিতিন তো ভয়ে হা হয়ে যায়। সাজিও বুঝতে পারে না এসব কি হচ্ছে। কোন রকমে তার ডান হাত নামাতে গেলে বাম হাত সোজা গিয়ে প্রিন্সিপালের উপরে পড়ে। রঞ্জিত যা যা করছে সাজি তার অজান্তে ঠিক তাই করছে। হঠাৎই সেই প্রিন্সিপালের গলা চেপে ধরে। সাজি কোনোভাবেই নিজেকে থামাতে পারছে না। আচমকাই সে প্রিন্সিপালকে চড় মারতে থাকে। সিকিউরিটি গার্ড কোন রকমে তাকে টেনে নিয়ে যায়, আর রঞ্জিত তার ব্যাগ গুছিয়ে শয়তানি এক হাসি দিয়ে রুম থেকে বের হয়ে যায়। বেচারা জিতিন তো এখনো শকে। জিতিন তার 3 বন্ধুকে বলে, আমি নিজ চোখে দেখেছি রঞ্জিত স্যার সাজি স্যারকে কন্ট্রোলে নিয়ে নিয়েছিল, এরপরেই সে প্রিন্সিপালকে মেরেছে। হামজা হাসতে হাসতে বলে, ব্রেকআপ হয়েছে বলে এই ছেলে মনে হয় পাগলই হয়ে গেছে। জিতিন রেগে বলে, আমি নিজে দেখেছি রঞ্জিত স্যার জুমানজির মতো একটা বোর্ড বের করেছিল, তারপর কি সব করতেই
সাজি স্যারকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিল। না হলে এই চুরি হওয়ার পর কেউ কেউ এমন পাগলামি করে নাকি? রামজাদ বলে, আমার তো মনে হয় জিতিন সত্য বলছে, কারণ আমারও রঞ্জিত স্যারের পর সন্দেহ হয়েছিল। তোর কি মনে আছে মেলভিন স্যারের মৃত্যুর পরই রঞ্জিত স্যার তার পোস্টে জয়েন হয়? কেউ কি আদেও জানো যে মেলভিন স্যার আসলে কিভাবে মারা গিয়েছিল? তার মৃত্যু এখনো একটা রহস্য। তার উপরে এমন একটা রহস্যময় কেস কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে গেল। তখন এই সিকিউরিটি গার্ডরা সাজিকে টানতে টানতে নিয়ে গেলে নাকুল বলে, আমার মনে হয় জিতিনের কথায় বিশ্বাস করা উচিত। রঞ্জিত স্যারের পিছু করে দেখতে হবে, দেখা যাক কি হয়। এরপর থেকেই এই 4 বান্দর রঞ্জিতকে ফলো করতে শুরু করে। দেখা যায় রঞ্জিত সবসময় স্টুডেন্টদের সাথে গল্পে ব্যস্ত থাকে। নিজের হার্লি ডেভিডসন থাকা সত্ত্বেও সপ্তাহে 3 বার স্টুডেন্টদের সাথে বাসে আসে। বিষয়টা আসলেই সন্দেহজনক। এমনকি সে যে লোগো ডিজাইন করেছে সেটাতেও ইলুমিনাতির সাইন আছে। বাসায় গেলে দেখে তার পোষা কুকুরের হাড্ডি সব গোনা যাচ্ছে। মনে হয় কুকুরকে ঠিকমতো খেতেও দেয় না। এই কয়েকদিনের অবজারভেশনের পরে হামজা বলে, আমার মনে হয় রঞ্জিত স্যার আমাদের কলেজের বেস্ট প্রফেসর যে কালো জাদু করে এমন কোনো প্রমাণ তো পাওয়াই যায়নি। নাকুল বলে, আচ্ছা তোমরা কি স্যারের ওই রহস্যময় শয়তানি হাসি লক্ষ্য করেছো? যখন কেউ তার দিকে লক্ষ্য করে না তখন সে কেমন যেন অদ্ভুত ভাবে হাসে। এদিকে সাজির পাগলামির জন্য রঞ্জিত এখন ইসিই ডিপার্টমেন্টে এই চুরি হয়ে গেছে। এই 4 জন এত খুঁজেও কোনো ব্ল্যাক ম্যাজিকের ক্লু না পেয়ে বিরক্ত হয়ে বলে, মেনে নিলাম যে সে ব্ল্যাক ম্যাজিক জানে, তাহলে এই কলেজের এই চুরি হয়ে তার কাজ কি? যেদিন রেগে বলে, তোমাদেরকে বহুবার বলেছি তার ব্যাগের উপর নজর দিতে। ওই আজব গেম বুকটা তার ব্যাগেই আছে। ভালো করে মনে করে দেখো, স্যার সবসময় তার ওই ব্যাগ সাথে নিয়ে ঘোরে, কখনো সেই ব্যাগ নিজের থেকে আলাদা করে না। যেভাবেই হোক ওই ব্যাগে কি আছে তা দেখতে হবে। কিন্তু এই ব্যাগ চেক করা কি এতই সহজ? তারা কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। একদিন বাসের কিছু স্টুডেন্ট ঝগড়া করতে করতে বাইরে চলে গেলে রঞ্জিত কি মনে করে যেন তার ব্যাগটা রেখেই তাদেরকে থামাতে যায়। আর এই সুযোগে জিতিন ব্যাগ চেক করতে আসে। জিতিন দ্রুত রঞ্জিতের ব্যাগ চেক করছে। রামজাদ পাহারা দিচ্ছে যেন রঞ্জিত চলে না আসে। ব্যাগ খুলতেই সেই জাদুর বই দেখতে পায়, যার উপরে আজব সব মন্ত্র লেখা। দুজনেই ভয়ে একদম শক্ত হয়ে যায়। নিজের ঝামেলা মিটিয়ে রঞ্জিত বাসে আসতে গেলেই জিতিন দ্রুত সেই বইয়ের একটা ছবি তুলে নেয়। রঞ্জিত আসতেই জিতিন ভয়ে ভয়ে বলে, আপনার ব্যাগটা পড়ে গিয়েছিল তাই উঠিয়ে রাখলাম। জিতিন কেমন যেন সন্দেহ চোখে তাকায়। দুইজন তো কোনো রকমে পালাতে পারলে বাঁচে। পেছন থেকে হঠাৎই রঞ্জিত ডাকলে দুইজন তো ভয়ে শেষ। কিন্তু তাদের অবাক করে দিয়ে রঞ্জিত ধন্যবাদ দেয়। জিতিন কোনো মতে সেখান থেকে পালায়। জঙ্গলের মাঝে এসে জিতিন সবাইকে সেই মন্ত্রের ছবি দেখিয়ে বলে, কি বলেছিলে যে আমি ব্রেকআপের পর পাগল হয়ে গেছি, এখন আর বলবে এসব? হামজা বলে, তারপরেও স্যার এসব কিভাবে করতে পারে? নাকুল জিজ্ঞেস করে, এই বোর্ড কিভাবে কাজ করে? জিতিন বলে, তা আমি জানি না, কিন্তু স্যার এটা দিয়েই সবকিছু কন্ট্রোল করে। হামজা ছবি জুম করে দেখে বলে, এই বোর্ডের উপরে কিছু লেখা আছে। যদি আমরা লেখাটার অর্থ খুঁজে বের করতে পারি তাহলে এই বোর্ড কিভাবে কাজ করে সেটা বুঝতে পারবো। নাকুল বলে, এ তো মনে হচ্ছে কান্নাডা ভাষা। সবাই জিতিনের দিকে আশার নজরে তাকালে জিতিন বুঝে যায় এরা সবাই তাকে জীবিকার কাছে পাঠাতে চাচ্ছে। জিতিন তো ভয়ে মুখের উপরেই না বলে দেয়। বন্ধুদের জোয়াজয়িতে শেষ পর্যন্ত জিতিন জীবিকার নাচের রিহার্সালে আসে। জীবিকা তখন লিজোর সাথে প্র্যাকটিসে ব্যস্ত। নাচ শেষ হতেই হামজা আসতে দেখে জীবিকা বলে, আমি তো জিতিনকে বলে দিয়েছি যে আমার একটু সময় চাই, আমি এখন এই ব্যাপারে কথা বলতে চাই না। হামজা বলে, আমি আসলে তোমাকে একটা জিনিস দেখাতে এসেছি। বলে এসে ছবিটা দেখালে জীবিকা বলে, এ তো কান্নাডা ভাষায় লেখা, আর আমি তো শুধু তেলুগু জানি। লিজু এসে রেগে বলে, তোমরা এখানে কি করছো? হামজা বলে, আমরা তো শুধু এই বোর্ডের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। লিজু টিটকারি করে বলে, এসব বাহানা না করে গুগল লেন্স ব্যবহার করলেই তো হয়। নাকুল বেচারা অবাক হয়ে ভাবে, আরে এই আইডিয়া তাদের মাথায় কেন আসেনি? 4 বলদ এবার গুগল ট্রান্সলেট করতেই কিছু অ্যালফাবেট দেখতে পায়। নাকুল বলে, এই তো অনেক পুরনো কোনো পাজল মনে হচ্ছে। হামজা বলে, আমাকে 2 দিন সময় দাও, এক চুটকিতে সলভ করে দিব। সবাই আর উপায় না পেয়ে রাজি হয়ে যায়। বাসায় ফিরে হামজা এই জটিল রহস্য সমাধানের কাজে আদা জল খেয়ে লেগে পড়ে। তবে 2 দিন পার হয়ে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু হামজার কোনো খবর নেই। একদিন হামজা নোটসে ভরা মোটা ডায়েরি নিয়ে এসে বলে, তোমাদের পাজল সলভ হয়ে গেছে। রামজাদ তাচ্ছিল্য করে বলে, 2 দিনের কথা বলেছিলে, 2 সপ্তাহ লাগিয়ে দিলে। হামজা বলে, আরে এসব বিষয়ে সময় তো লাগবে, তবে আমি সব বুঝে গেছি। হামজা বলে, বোর্ডের উপরে খেলার নিয়ম লেখা, অনেকটা লুডোর মতো। জিতিন বলে, লুডো তো নতুন খেলা, কিন্তু এই বোর্ডটা দেখে তো 500 বছরের পুরনো
মনে হচ্ছে। হামজা বলে এই বোর্ড 2000 বছরের পুরনো। লুডো কোনো নতুন গেম না, এটা আসলে পাঞ্চেসি গেমের নতুন ভার্সন। শাকুনি মহাভারতে যে খেলা খেলেছিল সেটা ছিল দ্বিতীয় ভার্সন। এই খেলায় সবসময় বেট বা বাজি লাগাতে হয়, সবাইকে একই জিনিসের উপরে বাজি ধরতে হয়। যেমন আমি যদি খাবারের উপরে বাজি ধরি তাহলে তোমাদেরকেও তাই করতে হবে। যদি লুডোর মতো আমি তোমাদের গুটি খেয়ে ফেলি তাহলে তোমাদের খাবার আমার। এখন রঞ্জিত স্যার বডি কন্ট্রোলের উপরে বাজি লাগিয়েছে। সে যদি সামনে থাকা ব্যক্তির গুটি খেয়ে ফেলতে পারে তাহলে স্যার তার শরীরের কন্ট্রোল পেয়ে যাবে। নাকুল অবাক হয়ে বলে, কিন্তু সাজি স্যার তো এই গেম খেলেইনি। হামজা বলে, যদি খেলার জন্য দ্বিতীয় ব্যক্তি না থাকে তাহলে ওই ব্যক্তির রক্ত দিয়ে সেই ব্যক্তির জায়গায় অন্য কেউ খেলতে পারে। নাকুল বলে, কিন্তু আমরা যদি সবাইকে গিয়ে বলি রঞ্জিত স্যার ব্ল্যাক ম্যাজিক জানে তাহলে সবাই আমাদেরকে নিয়ে উল্টা হাসাহাসি করবে। রামজাদ বলে, তাই বলে তো আমরা বসে থাকতে পারি না। কেমন হয় যদি আমরা সুপার হিরোর মতো তাকে হারিয়ে দেই? হামজা বিরক্ত হয়ে বলে, রঞ্জিত স্যার কোনো সুপার ভিলেন না, সে হাতে গোনা 5টা মানুষকে সর্বোচ্চ কন্ট্রোল করতে পারবে। তবে আমরা যদি এখানে থেমে যাই তাহলে রঞ্জিত স্যার এগুলো করতেই থাকবে। যেহেতু আমরা এত দূরে চলে এসেছি সেহেতু এই খেলার শেষ দেখেই ছাড়বো। রামজাদ বলে, আমাদের আগে ওই রকম দেখতে আর একটা ব্যাগ খুঁজে বের করতে হবে। এরপর 4 বন্ধু মিলে রঞ্জিতের ব্যাগের মতো দেখতে একটা ব্যাগ খুঁজতে বের হয়। নাকুল আর হামজা মিলে রঞ্জিতের ব্যাগের মতো দেখতে একটা ব্যাগ জোগাড় করে আনে। ব্যাগ নিয়ে রামজাদ বলে, তোমরা গিয়ে ল্যাবের সুইচ ফিউজ করে দিবে। এই ফাঁকে আমরা ব্যাগ বদলে দিব। জিতিন আর রামজাদ ল্যাবে চলে আসে। হামজা আর নাকুল পাওয়ার হাউসের কাছে চলে যায়। রঞ্জিত আসতেই জিতিন কলে তাদেরকে জানিয়ে দেয়। হামজা বেশ সাবধানে পাওয়ার হাউসের ভিতরে ঢুকে পড়ে। এদিকে রঞ্জিত ব্যাগ রাখতেই জিতিন কলে হামজাকে বলে, দ্রুত ফিউজ বন্ধ করো। হামজা ভুলে প্রিন্সিপালের রুমে লাইট অফ করে দেয়। এরপর একে একে সব জায়গায় লাইট অফ করে দিলেও ল্যাবের লাইট আর অফ হয় না। জিতিন অস্থির হয়ে রামজাদকে কিছু করতে বললেই রামজাদ বলে, অন্ধকার না হলে আমি কিছুই করতে পারবো না। জিতিন কিছু একটা ভেবে দ্রুত রুমের লাইটের সুইচে শর্ট সার্কিট দিয়ে রাখে। রঞ্জিত এসে সুইচ অন করতেই সাথে সাথে রুমের লাইট জ্বলে যায়। রামজাদ ব্যাগ নিয়ে বদলাতেই যাবে, ঠিক তখনই দেখে তার টি শার্ট থেকে সবুজ আলো বের হচ্ছে। জিতিন ধমক দিয়ে বলে, নিজেই লাইট নিয়ে ঘুরছে আবার ব্যাটম্যানের মতো অন্ধকার চাচ্ছে, আমি কিছু একটা করছি। বলেই সবার সাথে রুম থেকে বের হওয়ার বাহানায় রঞ্জিতের ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। দৌড়ে ভার্সিটির বাইরে আসতেই দেখে নাকুল সেখানে স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। জিতিন নাকুলকে ব্যাগটা দিতেই সে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। সবাই একদম হাফ ছেড়ে বাঁচে। হামজা বলে, অবশেষে আমরা পেরেছি। হঠাৎ জিতিন জিজ্ঞেস করে, কিন্তু নকল ব্যাগটা কোথায়? রামজাদ বলে, আমি তো ব্যাগ ওখানেই ফেলে এসেছি। জিতিন অবাক হয়ে বলে, আরে আমাদের টেবিলে রেখে আসলে তো রঞ্জিত বুঝে যাবে যে আমরাই এসব করেছি। বলেই সবাই আবারও ল্যাবের দিকে ছুটে আসে। ল্যাবে আসতেই দেখে রঞ্জিত তাদের বেঞ্চের কাছেই দাঁড়িয়ে আছে। রঞ্জিত নকল ব্যাগটা দেখিয়ে জিজ্ঞেস করে, এই ব্যাগ কি তোমাদের? রামজাদ বলে, না তো। রঞ্জিত শয়তানি এক হাসি দিলে জিতিন ভয়ে ভয়ে বলে, আমরা আপনার কালো জাদুর ব্যাপারে সব জানি, আপনার ওই বোর্ড আমাদের কাছে আছে, এসব এখনই বন্ধ করে দিন। রঞ্জিত বলে, আমি বন্ধ না করলে কি করবে? তোমাদের এই গেম তোমাদের শয়তানের গুহা পর্যন্ত নিয়ে যেতে পারবে, তখন তোমরা নিজেরাই আমাকে আমার ব্যাগ ফেরত দেবে। রঞ্জিত বলে, আমরা এই বোর্ড ভেঙে ফেলবো। রঞ্জিত হেসে জিতিনের হাতের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে। মুহূর্তের মধ্যেই জিতিনকে তার কন্ট্রোলে নিয়ে নেয়। আর জিতিন রঞ্জিতের মতো অস্বাভাবিকভাবে ঘাড় বাঁকায়। এসব দেখে সবাই ভয়ে হা করে তাকিয়ে থাকে। রঞ্জিত বলে, তোমরা যে কি ভুল করছো সেটা খুব তাড়াতাড়ি বোঝা যাবে, আপাতত ওটা দিয়েই লুডো খেলো। বলেই রঞ্জিত সেখান থেকে চলে যায়। ল্যাব থেকে বেরিয়ে হামজা বলে, আমাদের কি ওই ব্যাগটা ওনাকে ফিরিয়ে দেওয়া উচিত? রামজাদ বলে, তোমাদের মেলভিন স্যারের কথা মনে আছে? রঞ্জিত স্যারই হয়তো মেলভিন স্যারকে মেরে ফেলেছে, সে শিওর আমাদেরকেও মেরে ফেলবে। জিতিন বলে, তোমার ব্যাগটা ল্যাবে রেখে আসা উচিত হয়নি। হঠাৎই জিতিন রামজাদের গলা চেপে ধরে। আসলে রঞ্জিত উপর থেকে জিতিনকে কন্ট্রোল করছে। রঞ্জিত ছেড়ে দিতেই জিতিন ও রামজাদকে ছেড়ে দেয়। এরপর থেকে সবাই ভীষণ ভয়ে ভয়ে থাকে। ঠিক তখনই জীবিকা জিতিনের সামনে এসে বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। জিতিন দেখে উপরে সিসিটিভি ক্যামেরা, তাই জিতিন জীবিকাকে নিয়ে একটু ফাঁকা জায়গা খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে আসে। জীবিকা বলে, তোমার আর আমার চিন্তা ভাবনা অনেক আলাদা, তুমি মনের
দিক থেকে অনেক ভালো, তুমি নিজেও এটা ভালো করেই জানো। শুধু রিলেশন শেষ হয়ে যাবে দেখে কিছু বলছো না, তুমি খুব তাড়াতাড়ি জার্মানি যাচ্ছ। আমাদের এই দূরত্ব আমাদের মাঝে আরো সমস্যা তৈরি করবে। জিতিন বলে, তোমার কথা বলা শেষ হলে যেতে পারো। জীবিকার কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর থেকে জিতিন যাই করতে চায় না কেন, রঞ্জিত তাকে নিজের কন্ট্রোলে এনে কোনো না কোনো ঝামেলা পাকিয়ে দেয়। কখনো পরীক্ষার মাঝে পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলে, তো কখনো খেতে খেতে অন্য কারোর মুখে খাবার ঠেসে দেয়। উপায় না পেয়ে রামজাদ আর নাকুল মিলে জিতিনের হাত চেপে ধরে বসে আছে। হামজা বলে, আমি তো এটাই বুঝতে পারছি না যে এই বোর্ড কিভাবে খুলবো। এদিকে রঞ্জিতের অত্যাচার যেন থামছেই না। হামজা বাকিদের কাছে এসে বলে, এখান থেকে বাঁচার একটা রাস্তা আছে, আমাদের এই গেম শেষ করতে হবে। এটা তো একটা গেমেরই অংশ, যেটা রঞ্জিত স্যারের বাজি ধরা দিয়ে শুরু হয়েছে। যদি গেম শেষ হয়ে যায় তাহলে শর্ত শেষ হয়ে যাবে। রামজাদ জিজ্ঞেস করে, যদি সে এই গেম জিতে যায় তাহলে কি হবে? হামজা বলে, সবাইকে সেই জিনিসগুলো ফিরিয়ে দিতে হবে যেগুলোর উপরে তারা বাজি ধরেছে। নাকুল বলে, তাহলে গেম শেষ হলে কি গেম রিসেট হয়ে যাবে? হামজা বলে, তা আমি জানি না। এরপর থেকে রঞ্জিতের অত্যাচার যেন আরো বেড়ে যায়। জিতিনকে দিয়ে সে এমন ভাবে সব কাজ করাচ্ছে যে জিতিন কখনো ঘুমের মধ্যেই নিজেকে ঘুষি দিচ্ছে, কখনো শখ খাচ্ছে, কখনো প্রফেসরের লেখা মুছে দিচ্ছে, তো কখনো জীবিকার সাজানো রঙগুলি নষ্ট করে দিচ্ছে। জিতিন একদম হতাশ হয়ে গেছে। জিতিন বলে, যে করেই হোক আমাকে এই ইন্টার্নশিপটা পেতেই হবে, না হলে রঞ্জিত সব গন্ডগোল করে দিবে। হামজা বলে, কিন্তু আমি এত চেষ্টা করেও ওই বোর্ড তো খুলতে পারছি না। আজ জিতিনের ইন্টার্নশিপের ইন্টারভিউ। জিতিন আর নাকুল দেখে ভাইবা বোর্ডে রঞ্জিত বসে আছে। রঞ্জিতকে দেখেই জিতিন ভয়ে ঘামতে শুরু করে, তবুও কোনো মতে সাহস নিয়ে নিজের প্রেজেন্টেশন দিতে শুরু করে। রঞ্জিত হঠাৎ জিজ্ঞেস করে, তুমি বলতে চাচ্ছ ব্রেইনের চিপ বসালে প্যারালাইসিস রোগী তার হাত পায়ের নিয়ন্ত্রণ ফিরে পাবে? তাহলে এই কন্ট্রোল যদি অন্য কারো হাতে চলে যায় তাহলে সে ওই বডিকে কন্ট্রোল করতে পারবে, তাই না? বলেই ইশারা করে। জিতিন ভয়ে ভয়ে বলে, না তা সম্ভব না। এটা শুনে রঞ্জিত শয়তানি এক হাসি দিয়ে বাকিদেরকে বলে, আপনারা ইন্টারভিউ কন্টিনিউ করুন, আমি আসছি। বলেই বাইরে চলে যায়। জিতিন বুঝে যায় রঞ্জিত এখন সব নষ্ট করে দেবে। হঠাৎ জিতিন সব ঝাপসা দেখতে থাকে। কিছু বুঝে ওঠার আগে ভাইবার টেবিলের উপর দাঁড়িয়ে পাগলের মতো আচরণ করতে থাকে। ইন্টারভিউ দিয়ে বের হয়ে জিতিন শকড হয়ে বসে পড়ে। তার পুরো জীবনের মেহনত এক নিমিষেই শেষ। কলেজে সবাই বলা বলি করতে থাকে যে জিতিন মনে হয় পাগল হয়ে গেছে। জিতিন হঠাৎই অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। জিতিন ঘুমের মধ্যে দেখে রঞ্জিত সেই জাদু বোর্ডের জন্য ডাস্টবিন থেকে সাজির রক্ত মাখা তুলে উঠাচ্ছে। মানে বোর্ডে থাকা ঘোড়া হলো সাজি। সেদিন বাসে ব্যাগ থেকে বোর্ড বের করার সময় তাতে লেগে জিতিনের হাত কেটে যায়। রঞ্জিত সেই রক্ত কটন বার দিয়ে কালেক্ট করে সাজির মতো জিতিনকেও তার বশে নিয়ে নেয়। মানে বোর্ডের হাতি হলো জিতিন আর সিংহ হলো রঞ্জিত। রঞ্জিত জিতিনকে কন্ট্রোল করার সময় সব সময় বুকে হাত রাখে। এরপর বিশেষ এক লকেট বোর্ডের উপর রাখতেই বোর্ড খুলে যায়। লকেটটা হঠাৎই জিতিনের হাতে চলে আসে। সামনে তাকাতেই দেখে জিতিন শয়তানের মতো হাসছে। জিতিন ভয়ে লাফ দিয়ে উঠে বসতেই সবাই জিতিনের কাছে এসে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? গত 16 ঘন্টা ধরে তুই এভাবেই ঘুমাচ্ছিস। জিতিন বলে, আমি জানি এই বোর্ড কিভাবে খুলতে হবে। হামজা দ্রুত বোর্ড নিয়ে আসে। জিতিন বোর্ডের উপরে থাকা একটা গোল চাকতি দেখিয়ে বলে, এটা কোনো ডিজাইন না, বরং একটা লক। এর চাবিকে লকেট বানিয়েই স্যার তার গলায় ঝুলিয়ে রেখেছে। এই জন্য যখনই সে আমাকে কন্ট্রোল করে তখনই নিজের বুকে হাত রাখে। রামজাদ বলে, তাহলে ওই লকেট ফেলে দিলেই তো সব সমস্যা সমাধান হয়ে যাবে। হামজা বলে, আমার সেটা মনে হয় না। এই বোর্ডটাকে খুলতে গেলে বা এই গেমটাকে শেষ করতে চাইলে ওই লকেটের দরকার। রামজাদ বলে, রঞ্জিত থেকে লকেট নেওয়া তো এত সহজ না। নাকুল বলে, যদি এটা লক হয়ে থাকে তাহলে আমরা এর চাবির 3D প্রিন্ট বানাতে পারি। যদি এই বোর্ড কোনোভাবে কলেজের ক্যাড ল্যাবে নিয়ে যেতে পারি তাহলে লক স্ক্যান করে 3D প্রিন্ট বানাতে পারবো। রামজাদ বলে, কাল কলেজে ক্যাম্পেইন আছে, তাই ক্যাড ল্যাব ফাঁকা থাকবে। হামজা বলে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন রঞ্জিত স্যার কিছুই জানতে না পারে। নাকুল জিতিনকে বলে, তুমি শুধু এই বোর্ড ল্যাব পর্যন্ত নিয়ে আসো, বাকিটা আমি সামনে নিব। পরের দিন 4 বন্ধু হেভি ভাব নিয়ে জাদুর এই বোর্ড খোলার মিশনে কলেজে আসে। সকলের চোখের আড়ালে নাকুল ক্যাড ল্যাবে এসে বাকিদেরকে জানিয়ে দেয়। এদিকে রামজাদ রঞ্জিতের উপর নজর রাখছে। জিতিন আর হামজা ক্লাস করছে যেন রঞ্জিত তাদের সন্দেহ না করে। নাকুল মেশিন দিয়ে বোর্ড স্ক্যান করতে থাকে। রামজাদ হঠাৎ দেখে রঞ্জিত ক্যাড ল্যাবের দিকে যাচ্ছে। রামজাদ দ্রুত সবাইকে জানিয়ে দেয়। নাকুল বলে, যে করেই হোক স্যারকে ল্যাবের দিকে আসতে দিও না। রামজাদ বলে, সে তো এখন ক্লাসরুমের দিকেই যাচ্ছে।
জিতিন আর হামজা দেখে রঞ্জিত ফোনে কথা বলতে বলতে ক্লাসের পাশ থেকে চলে যাচ্ছে। জিতিনকে দেখে হঠাৎই থেমে শয়তানি এক হাসি দিয়ে চলে যায়। জিতিন বলে নিশ্চয়ই ও শয়তানি কিছু একটা করতে যাচ্ছে। হামজা কোনো উপায় না পেয়ে হঠাৎ দাঁড়িয়ে বলে আমাদেরকে এখনই ওয়াশরুমে যেতে হবে। একটা ছেলে এগিয়ে এসে বলে স্ট্রাইক শেষ হলে তারপর যাবে। রঞ্জিত দূর থেকে ইশারায় জিতিনকে দিয়ে সেই ছেলেকে জোরে এক থাপ্পড় মারে। সাথে সাথে বাকিরা তাকে মারার জন্য তাড়া করতে থাকে। এসব দেখে রঞ্জিত তো হ্যাভি মজা পাচ্ছে। জিতিন আর হামজা কোনো মতে জানালা দিয়ে পালিয়ে ল্যাবে চলে আসে। নাকুল বলে কাজ হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট লাগবে। হামজা রামজাদকে জিজ্ঞেস করে রঞ্জিত কোথায়? রামজাদ বলে সে তো নিজের ক্যাবিনে বসে আরাম করছে। কিছুক্ষণের মধ্যেই নাকুল সেই লকের চাবি বানিয়ে ফেলে। খুব সাবধানে লকের উপর ট্রাই করতেই লক ঘোরে ঠিকই, কিন্তু কাজ করে না, উল্টা ছিটকে গিয়ে পড়ে যায়। জিতিন আর কোনো উপায় না পেয়ে রামজাদকে কল দিয়ে বলে যেভাবেই হোক রঞ্জিতের থেকে ওই লকেট নিয়ে আসো। প্রথমে ভয় পেলেও বন্ধুত্বের খাতিরে রামজাদ রাজি হয়ে বলে আজ যদি আমি মারা যাই তাহলে তোর বাচ্চার নাম আমার নামে রাখবি। বলেই হ্যাভি জোশ নিয়ে ক্যাবিনে ঢুকতেই যাবে, ঠিক তখনই আচমকা সাজি এসে রামজাদকে ধাক্কা মেরে ক্যাবিনে ঢুকেই রঞ্জিতের চোখে স্প্রে মেরে তার লকেট চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। রামজাদ সাজির এমন কাজে শকড হয়ে বাকিদেরকে বললে জিতিন বলে আরে দাঁড়িয়ে কি করছিস, জলদি সাজির সাথে থেকে লকেট নিয়ে এখানে চলে আয়। রামজাদ সাজির পিছু নিতে যেতে সাজিকে বলে আপনি কি জানেন ওই লকেট দিয়ে রঞ্জিত স্যার কালো জাদু করে? রঞ্জিত স্যারের সাথে আপনারও সমস্যা আমাদেরও সমস্যা, চলেন একসাথে কাজ করব। সাথে সাথেই সাজি থমকে দাঁড়িয়ে রামজাদের সাথে হাত মেলায়। রামজাদ সাজিকে দ্রুত ল্যাবে নিয়ে চলে আসে। সাজি লকেটটা জিতিনের হাতে দিলে জিতিন সেটা বোর্ডের উপর বসায়। সাথে সাথেই বোর্ডের লক খুলে যায়। জিতিন বলে যেভাবেই হোক আমাদের এই গেমটা শেষ করতেই হবে। বলেই তার ডাইস নিয়ে ফ্লোরে বসে খেলতে শুরু করে। এদিকে রঞ্জিত প্রচুর রেগে ল্যাবের দিকে আসতে থাকে। সাজির গুটি খাওয়া পড়লে সাজি ভয় পেয়ে যায়। জিতিন বলে যাই হোক না কেন আপনি খেলতে থাকুন। হঠাৎ রঞ্জিত ল্যাবে চলে আসে। রঞ্জিতকে দেখে সবাই ভয়ে দাঁড়িয়ে কাঁপতে শুরু করে। ঠিক তখনই জিতিনের হাত থেকে ডাইস পড়ে যায়, আর সাথে সাথেই জিতিন, রঞ্জিত আর সাজি অদৃশ্য শক্তি বলে পেছনে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায়। হামজা আর বাকিরা মিলে জিতিনকে ডাক দিলে পাশ থেকে সাজি উঠে বসে। সবাই অবাক হয়ে তার দিকে তাকালেও আবারও জিতিনকে ডাকতে থাকে। সাজি হঠাৎ বলে আর কত ডাকবি, আমি ঠিক আছি তো। সাজিকে জিতিনের মতো কথা বলতে দেখে সবাই ভয় পেয়ে যায়। পাশ থেকে রঞ্জিত স্যারের বডি থেকে সাজি স্যারের আওয়াজ আসতে থাকে। সেও উঠে বসে সামনে নিজেকে দেখে বলে আমার বডি সামনে কেন, আমি কি মারা গেছি? কেউ বুঝতে পারে না যে এখানে আসলে কি হচ্ছে। রামজাদ বলে জিতিন সাজি স্যারের শরীরে, আর সাজি স্যার রঞ্জিত স্যারের শরীরে ঢুকে গেছে। তার মানে কি রঞ্জিত স্যার এখন জিতিনের শরীরে? হামজা বলে মানে আত্মা এক্সচেঞ্জ হয়ে গেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে হচ্ছেটা কি। মানে এক ঝামেলা মেটাতে মেটাতে নতুন আর এক ঝামেলা। গল্প চলে আসে সেদিন যেদিন জিতিন সবাইকে রঞ্জিতের কালো জাদুর কথা বলে, আর সিকিউরিটি গার্ড সাজি স্যারকে টেনে কলেজের বাইরে নিয়ে যাচ্ছে। সাজি স্যার বলছে আমি পাগল না, কিন্তু কেউ তার কোনো কথা না শুনে তাকে জোর করে গাড়িতে বসিয়ে দেয়। সাজি বাড়ি ফিরে আসতেই তার স্ত্রী দরজা খুলে দেয়। সাজি মনমরা হয়ে বলে আমি কয়েকদিন কলেজে যাব না। সাজি শালা বলে আমি শুনলাম আপনার সাথে নাকি আপার ঝামেলা চলছে। ফ্যামিলির কথা আপাতত বাদ দিলাম, কিন্তু আপনি কলেজে এসব ঝামেলা কেন করেছেন? সাজি বলে আমি অনেকদিন ধরে ওই কলেজে প্রফেসরের জব করছি। ফাইনালি আমি সেই পোস্ট পেতে যাচ্ছিলাম যার অপেক্ষা আমি এতদিন ধরে করেছি, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে সেই সময়টাতে আমার কি হয়েছিল। মনে হচ্ছিল কেউ আমাকে কন্ট্রোল করছে। ঠিক তখনই কলেজে রঞ্জিতের কন্ট্রোলে জিতিন মাথা বাঁকালে সাজিও তার বাসায় মাথা বাঁকা করতে থাকে। মানে সাজি আর জিতিন দুজনেই এখন রঞ্জিতের কন্ট্রোলে। এভাবেই দিনের পর দিন রঞ্জিত জিতিন আর সাজিকে কন্ট্রোল করে তাদের দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে থাকে। সাজির এমন অবস্থা দেখে তার শালা বলে আসেন একটা জ্যোতিষী দেখাই। তখনই রঞ্জিত জিতিনকে দিয়ে রামজাদকে মারলে সাজিও তার শালাকে মারে। এভাবে যখনই সে কোনো ডক্টরের কাছে যায় বা কোনো প্রতিবেশীর সাথে কথা বলে তখনই রঞ্জিত জিতিনকে দিয়ে কাউকে মারায়, আর সাজি সামনের লোককে মেরে উল্টা নিজেই মার খায়। সাজি আর শোভার দূরত্ব দিন দিন বাড়তে থাকে, আর সাজি এভাবে থাকতে থাকতে একদম পাগলের মতো আচরণ শুরু করে। সাজি একদিন রেগে শোভা আর তার শালাকে চলে যেতে বললে তারা চলে যায়। সাজি আর সহ্য করতে না পেরে নিজেকে শেষ করতে ফ্যানে ঝুলতে যায়। কিন্তু সেদিনই রঞ্জিত জিতিনকে ইন্টারভিউতে পাগল প্রমাণ করার জন্য বেঞ্চের উপর উঠিয়ে প্রজেক্টর ভাঙে। এদিকে সাজি তখন সিলিং ফ্যান ভাঙে। মানে বেচারা সাজি চাইলে মরতেও পারবে না। জিতিনের সাথে সাথে সাজিও সেদিন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তখন সেও জিতিনের মতো স্বপ্নে রঞ্জিতকে তাকে রঞ্জিতের গলার সেই বিশেষ লকেট দিয়ে কন্ট্রোল করতে দেখে। তাই আজ রেগে রঞ্জিতের কাছে এসে
পেপার স্প্রে করে তার লকেট চুরি করে সেখান থেকে পালায়। এসব শুনে সাজির শরীরে থাকা জিতিন অস্থির হয়ে বলে, এসব আমার সাথে কি হচ্ছে? নাকুল বলে, তুমি চিন্তা করো না, আমরা ঠিকই একটা উপায় খুঁজে বের করব। হামজা বলে, আমি বুঝে গিয়েছি এখানে কি হয়েছে। যখনই গেমটা শেষ হবে তখনই সবকিছু আগের মতো হয়ে যাবে। জিতিন বলে, তাহলে তাড়াতাড়ি এই গেম শেষ করো। মানে জিতিন নিজের বডির কাছে গিয়ে ঝাঁকাতেই জিতিনের বডির মধ্যে থেকে রঞ্জিত জেগে ওঠে। সামনে সাজি আর নিজের বডি দেখে রঞ্জিত রেগে সাজির শরীরে থাকা জিতিনকে মারতে চায়। হামজা আর নাকুল মিলে তাকে কোনো মতে আটকায়। এই সুযোগে রামজাদ বাইরের সবাইকে ডেকে বলে, জিতিন ক্যাড ল্যাবে আছে। সবাই জিতিনকে মারতে ল্যাবের দিকে ছুটে আসে। সবাই মিলে জিতিনের শরীরে থাকা রঞ্জিতকে মারতে শুরু করে। এই সুযোগে বাকিরা ডাইস আর বোর্ড নিয়ে সেখান থেকে পালায়। জিতিন পালাতে গিয়ে আবারও ফিরে এসে বলে, আরে ওটা তো আমারই শরীর, তোমরা যাও, আমি আমার শরীর বাঁচাই। বলে সে আবারও ল্যাবে আসে। জিতিন সবাইকে মারামারি থামাতে বলে, কিন্তু সে সাজির শরীরে থাকায় কেউ তার কথাকে পাত্তাই দেয় না। এদিকে রঞ্জিতের শরীরে থাকা সাজি একবার বলতেই সবাই থেমে যায়। এই প্রথম তার কথা সবাই শুনছে দেখে সাজি নিজেই অবাক হয়ে যায়। সবাই মিলে একটা ফাঁকা জায়গায় আসলে জিতিনের শরীরে থাকা রঞ্জিতকে কষে এক থাপ্পড় মারলে রঞ্জিত বলে, তুমি নিজে নিজেকে মারছো? জিতিন বলে, আপনি নিজেও জানেন আপনি আপনার শরীর ফিরে পেতে চান, না হলে আপনাকে সারা জীবন আমার শরীরে কাটাতে হবে। যদি আপনি এসব থেকে বের হতে চান তাহলে আমাদের সাহায্য নিতে হবে, কারণ আপনার বোর্ড আর চাবি আমাদের কাছে। আপনাকে তো আমার মারতে ইচ্ছা করছে, তাও আমি আপনাকে সাহায্য করতে চাচ্ছি। রঞ্জিত বলে, তোমরা কেউ এটা জানো না যে কিভাবে এই গেমটাকে শেষ করতে হবে? হামজা বলে, আমি জানি। বলেই সে বোর্ডে লিখতে শুরু করে। প্রথমে রঞ্জিত স্যার সাজি স্যারকে কন্ট্রোল করেছে, এরপর জিতিনকে কন্ট্রোলে করেছে। গেম জিতে জিতিন রঞ্জিতের সাথে নিজের কানেকশন ভেঙে দিয়েছে। এরপর সাজি স্যার আবারও জিতিনের গুটি খেয়ে দিলে জিতিন আবার রঞ্জিত স্যারের গুটি খেয়ে ফেলে। এভাবেই এটা একটা লুপের মতো হয়ে যায়। এজন্যই এটা বডি কন্ট্রোল করার বদলে বডি এক্সচেঞ্জ গেম হয়ে গেছে। যেহেতু তোমরাও জানো এটা একটা গেম, সেহেতু গেম শেষ হলেই সব শেষ হয়ে যাবে। রঞ্জিত বলে, ঠিক আছে, রঞ্জিত স্যারের শরীরে থাকা সাজি স্যারকে কল করো। এদিকে বডি সোয়াপের পর থেকেই কলেজের সবাই সাজিকে রঞ্জিত মনে করে বেশ সম্মান করছে, আর সাজিও তাকে এভাবে সম্মান করতে দেখে বিষয়টা বেশ এনজয় করছে। তখনই রামজাদ নাকুলকে কল দিয়ে বলে, সাজি স্যারকে তাড়াতাড়ি ল্যাবে নিয়ে আয়। নাকুল বলে, সে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই চা খেতে রঞ্জিত স্যারের গাড়ি নিয়ে গেছে, আর ডাইস দুটাও তার কাছে। জিতিন রঞ্জিতের কাছে গিয়ে বলে, আপনার নম্বর দেন, কারণ রঞ্জিতকে কল করলেই সাজির সাথে কথা বলা যাবে। জিতিন সাজিকে কল দিয়ে বলে, আপনি ডাইস নিয়ে আসলে আমাদের সবার সমস্যার সমাধান হয়ে যাবে। সাজি শয়তানি এক হাসি দিয়ে বলে, আমি বিষয়টা ভেবে তারপর তোমাকে জানাবো। আমার রঞ্জিতের লাইফ লিড করতে বেশ ভালোই লাগছে। জিতিন বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি রঞ্জিতের লাইফ লিড করলে আপনার জীবনের কি হবে? সাজি বলে, রঞ্জিত আমার জীবনের কি অবস্থা বানিয়েছিল জানো? তোমার সামনেই আছে, জিজ্ঞেস করে দেখো। আমি আগে কয়েকদিন ট্রাই করে দেখি যে আমি রঞ্জিতের মতো করে বাঁচতে পারি কিনা। জিতিন পড়ে যায় মহা বিপদে। কিভাবে এখন সে সাজির জীবন কাটাবে? সাজি রঞ্জিতের বাসায় এসে গাড়ি থেকে নামলেই কুকুর দেখে ভয় পেয়ে যায়, তবুও সাহস করে দাঁড়িয়ে থাকে। কুকুরটা দৌড়ে এসে সাজির গায়ে ঠেলে ওঠে। সাজির হাত বুলালেই কুকুরটা রঞ্জিতের বডি দেখে শান্ত হয়ে যায়। সাজির শয়তানি এক হাসি দিয়ে বলে, এবার তবে খেলা জমবে। পরের দিন কলেজে আসলে সাজির ভাবই বদলে যায়। রঞ্জিতের বডি পেয়ে সাজি যেন নিজেকে হিরো ভাবতে শুরু করেছে। নাকুলরা দূর থেকে দেখে বলে, মনে হচ্ছে বান্দরকে শার্ট পরানো হয়েছে। রামজাদ বলে, সাজির সাথে রঞ্জিতের লাইফের ভালোই মজা নিচ্ছে, মনে হয় না সে আমাদেরকে ওই ডাইস দিবে। জিতিন বলে, আর এসবের জন্য আমি বাইরে কোথাও বের হতেও পারছি না, কারণ সবাই আমাকে সাজি মনে করছে। রামজাদ বলে, যেভাবেই হোক ওই ডাইস ফেরত নিতেই হবে। সবাই মিলে এবার ডাইস চুরি করার মিশনে লেগে পড়ে। সাজির চশমার বাক্স খোঁজা থেকে শুরু করে সব জায়গায় তার পিছু করতে থাকে। সাজি অফিসে গিয়ে নিজের প্রশংসা করে আসে, আর সবাই ভাবে রঞ্জিত সাজির প্রশংসা করছে। মৃত্যুর পর বডি পার্ট ডোনেট করার জন্য হাসপাতালের একটা গ্রুপ সাজিকে বলে, আপনি কি মৃত্যুর পর চোখদান করতে চান? যেহেতু এই শরীরটা সাজির না, তাই সাজি বলে, শুধু চোখ কেন, কিডনি, লিভার যা আছে সব ডোনেট করে দিব। হামজা বলে, এ তো রঞ্জিত স্যারের থেকেও খারাপ। সবাই সাজির পর নজর রাখে। সাজি রুম থেকে বের হতেই নাকুলার ড্রয়ার খুলে কাগজ বের করে দেখে, তাতে লেখা, এত সহজে তোমার ডাইস পাবে না। বাসায় ফিরে হামজা জিতিনকে বলে, সব জায়গায় খুঁজেছি, কোথাও ডাইস পাইনি। রঞ্জিত বলে, আমাকে ওর সাথে 10 মিনিট কথা বলিয়ে দাও, আমি ডাইস নিয়ে নিব। জিতিন বলে, এই অবস্থায় আমাদের বাইরে যাওয়াটা ঠিক হবে না। হামজা বলে, তোকে তো আমাদের সাথে ক্লাস করতেই হবে, আর স্যারকেও ক্লাস নিতে হবে। জীবনে এত বড় কনফিউশনে আগে কখনোই পড়িনি। রঞ্জিত জিতিনকে বলে, তোর কি মনে হয় এই কার্টুনরা ডাইস নিয়ে আসতে পারবে? জিতিন বলে, আপনার কথা মতো সাদিক স্যারকে নিয়ে আসলাম, কিন্তু আপনার উপর বিশ্বাস করব কিভাবে? রঞ্জিত বলে, এই প্রশ্ন তো আমিও করতে পারি। বোর্ড ছাড়া ডাইস
ডাইস এবং চাবি দিয়ে কিছুই করতে পারবে না। আমি কিভাবে বিশ্বাস করব ডাইস পাওয়ার পর তুমি আমার বিপক্ষে যাবে না? জিতিন জিজ্ঞেস করে, আপনার মাথায় কি চলছে সেটা আগে বলুন। রঞ্জিত বলে, ডাইস না পাওয়া পর্যন্ত বোর্ড আমার কাছে থাকবে আর চাবি তোমার কাছে। জিতিন বলে, না, বোর্ড আমার কাছে থাকবে আর চাবি আপনিই রাখেন। পরের দিন জিতিন কলেজে আসলে সাজি দেখে অবাক হয়ে যায়। জিতিন বেশ ভাব নিয়ে সাজির কাঁধে হাত রেখে বলে, কি ভেবেছেন আপনি আরেকজনের জীবন নিয়ে মজা করবেন? আপনি একদিন ঠিকই টের পাবেন যা করছেন ভুল করছেন। সেদিন নিজে এসে ডাইস ফেরত দিবেন। ততদিন ডাইস নিয়ে খেলেন লুডো। সাজি ক্লাসে আসলে সব স্টুডেন্টরা উঠে দাঁড়ালেও রঞ্জিত দাঁড়ায় না। সবাই অবাক হয়ে যায়। সাজি ডাস্টার দিয়ে বলে, বোর্ডটা পরিষ্কার করো। রঞ্জিত বলে, কেন, আপনার হাত নেই? সাজি বলে, সম্মান দিয়ে কথা বলো। তুমি যেহেতু ক্লাসে বসে আছো তাই শিক্ষককে তোমার সম্মান দিতেই হবে। রঞ্জিত বলে, যে সেধে সম্মান চায় তাকে আমি সম্মান দিই না। কি করতে পারবেন করেন। জিতিনের এমন ব্যবহার দেখে জীবিকা তো অবাক হয়ে যায়। সাজি রঞ্জিতকে ক্লাসরুম থেকে ডেকে বাইরে নিয়ে যায়। রঞ্জিতের ক্যাবিনে গেলে সেখানে জিতিনও আসে। দরজা বন্ধ করে দিয়ে রঞ্জিত জিজ্ঞেস করে, ডাইস কোথায়? সাজি বলে, আমার কাছে নেই। রঞ্জিত জিজ্ঞেস করে, ডাইস কোথায় লুকিয়েছো তাই বলো, নিজে থেকে দিয়ে দিলে বিষয়টা সহজ হয়ে যাবে। সাজি বলে, হুমকিতে কোনো কাজ হবে না, আমার জীবন তছনছ করে দিয়েছো। রঞ্জিত বলে, আমি তোমার সাথে কি কি করতে পারি তোমার কোনো ধারণাও নেই, তার জন্য আমার কালো জাদুরও দরকার পড়বে না। সাজি বলে, আমার কাছে যতক্ষণ ডাইস আছে ততক্ষণ তুমি কিছুই করতে পারবে না, সেটা আমি ভালো করেই জানি। রঞ্জিত চাকু বের করে গলায় ধরলে জিতিন চাকুটা ঠিক মতো গলা বরাবর করে দেয়, কারণ সে ভালো করে জানে রঞ্জিত কখনোই তার বডিকে আঘাত করবে না। সাজি বলে, মেরে ফেললেও বলবো না, আর আমি জানি তুমি আমাকে মারবে না। রঞ্জিত কিছু করতে না পেরে চাকুটা সরিয়ে নেয়। সাজি বলে, কি হলো, ভয় পেয়ে গেলে? রঞ্জিত রাগে সাজিকে মারতে গেলেই জিতিন তার হাত ধরে নেয়। জিতিন বলে, ও মারা গেলে আমরা কখনোই নিজেদের শরীরে ফিরে যেতে পারবো না। রঞ্জিত বলে, তোমার খেলা খুব শীঘ্রই শেষ করব, একবার ওই ডাইস হাতে আসো। রঞ্জিত ওয়াশরুমে আসলে জিতিনও পিছু পিছু সে জিজ্ঞেস করে, তুমি মরতে গেলে কেন? আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। রঞ্জিত ওয়াশরুমে আসলে জিতিন তার পিছু পিছু এসে জিজ্ঞেস করে, আপনি মারতে গেলেন কেন? আমাদের এখনই হামজার বাসায় যেতে হবে। রঞ্জিত বলে, তোমার কথা আমি কেন শুনবো? শোনো বাচ্চা, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারবে না, তাই যদি আমার সাহায্য চাও তাহলে আমাকে বিরক্ত করবে না। বেচারা জিতিনের তো বেহাল দশা, একদিকে রঞ্জিত তো অন্যদিকে সাজি। জিতিন নাকুলদেরকে বলে, তোরা 24 ঘন্টা সাজি স্যারের উপর নজর রাখবি, রঞ্জিত স্যার যেন উল্টাপাল্টা কিছু না করে সেদিকেও খেয়াল রাখবি। ততক্ষণে আমাদের খুঁজে বের করতে হবে ডাইস কোথায় আছে। রামজাদ আর জিতিন ডাইস খুঁজতে থাকে, আর এদিকে নাকুল রঞ্জিতের পেছনে আর হামজা সাজির উপর নজর রাখছে। জিতিনরা কোথাও ডাইস খুঁজে পায় না, গাড়ি ব্যাগ কোথাও ডাইস নেই। আর সাজি রঞ্জিত স্যারের মতো ভাব নিয়ে কলেজে ঘুরে ঘুরে সম্মানের আনন্দ নিচ্ছে। রামদা জিতিনকে নিয়ে রঞ্জিতের বাসার ভেতরে ঢোকার জন্য ফুলের টবের নিচে চাবি খুঁজতে থাকলে কুকুরের ধাওয়া খেয়ে জিতিন পিলার বেয়ে কোনো রকমে ঝুলে পড়ে, আর রামজাদ কুকুরের তাড়া খেয়ে পাগলের মতো দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর দুজনে পালিয়ে জঙ্গলের মধ্যে আসলে রামজাদ বলে, কপাল ভালো, কুকুরটা দৌড়াতে গিয়ে টায়ার্ড হয়ে গেছে। জিতিন বলে, আজ আমার অনেক ড্রিঙ্কস করতে ইচ্ছা করছে। রামজাদ বলে, তুই আবার এসব কবে থেকে খাওয়া শুরু করলি? জিতিন বলে, খাবো আমি, কিন্তু ক্ষতি তো হবে সাজির শরীরের, আর সে অসুস্থ হলে আমার কি? তুই নাকুলকে বল ড্রিঙ্কস নিয়ে আসতে। নাকুল একটা বোতল আনলে রামজাদ খুলতে গিয়ে সেটা ভেঙে ফেলে, তাই জিতিন বলে, আর একটা বোতল নিয়ে আয়। এদিকে কালচারাল অনুষ্ঠানে সব স্টুডেন্ট তাদের প্রাণ প্রিয় রঞ্জিত স্যারকে গান গাইতে স্টেজে পাঠায়। সাজি তো বেশ মজা নিয়ে বেসুরো গলায় গান গাওয়া শুরু করে। এদিকে জিতিন অর্ধেক বোতল শেষ করে ফেললেও তার কোনোভাবেই নেশা হচ্ছে না। জিতিন বলে, কি সব ড্রিঙ্কস এনেছিস? এদিকে কলেজে গান গাইতে গাইতে সাজি হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। হামজা নাকুলকে এই কথা কল দিয়ে জানালে নাকুল বলে, এদিকে জিতিন পুরো বোতল শেষ করে ফেলেছে, তাও তার নেশা হচ্ছে না। হামজা বলে, ড্রিঙ্কস করছে জিতিন আর নেশা হচ্ছে সাজি স্যারের, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে জিতিন বলে, একটা বুদ্ধি পেয়েছি। হামজা মদের দোকানে গিয়ে হেভি পাওয়ারের ড্রিঙ্কস নিয়ে আসে, সাজিকেও সেখানে ডাকে। সাজি আসলে জিতিন বলে, শেষবার মতো জিজ্ঞেস করছি ডাইস কোথায়, বলে দেন। সাজি মদের বোতল দেখে বলে, আমাকে মদ খাইয়ে কথা বের করবে তা হবে না। জিতিন মদ খাওয়া শুরু করে আর সাজি মাতাল হয়ে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথেই চারজন মিলে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে আসে। কিছুক্ষণ পর ডক্টর সবাইকে ডেকে জিজ্ঞেস করে, ইনি কি খালি পেটে নেশা করেছিল? জিতিন বলে, না, আমরা কেউ নেশা করি না। ডক্টর বলে, অ্যালকোহল পয়জনিং হয়েছে, কিন্তু শরীরে অ্যালকোহল পায়নি। জিতিন বলে, সে ঘুম থেকে উঠে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলে মাথায় আঘাত লাগে। ডক্টর বলে, আমার মনে হয় না পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, এমন কোনো দাগও নেই। আমি তার এই পরিস্থিতি ঠিক ধরতে পারছি না, তাই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না সে কখন সুস্থ হবে। মানে মরার উপরে খাড়ার ঘা। আগে কি বিপদ কম ছিল যে নতুন করে আর একটা ঝামেলা আসলো? চার বন্ধু এবার চিন্তায় পড়ে যায়। রঞ্জিত জানতে পারলে সে কি করবে কে জানে। কিন্তু
কিন্তু তাকে তো জানাতে হবে যে তার মাথা ফেটে গেছে। জিতিন বলে রঞ্জিত স্যার এটা জানার পরে ডাইস পেলেও হয়তো সে কখনোই তার শরীরে ফেরত দিতে চাইবে না। হামজা জিজ্ঞেস করে তাহলে এখন কি করব? জিতিন বলে আমাদের খেয়াল রাখতে হবে রঞ্জিত স্যার যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে। পরের দিন কলেজে আসলে রঞ্জিত জিতিনকে জিজ্ঞেস করে সাজি কোথায়? 2 দিন ধরে তাকে দেখছি না কেন? জিতিন নাটক করে বলে আমরা জানি না সে কোথায়। রঞ্জিত বলে তোমরা সবাই এত ঘাবড়ে আছো কেন? কি করেছো সাজির সাথে? জিতিন বলে সে হয়তো আপনার ধমক খেয়ে পালিয়ে গেছে। রঞ্জিত বলে আমি জানি না আমার বিরুদ্ধে তোমরা কি প্ল্যান করছো, কিন্তু আমি যদি ডাইস না পাই তাহলে তোমাদের অবস্থা খারাপ করে দিব। রঞ্জিত রিহার্সেল রুমে আসলে লিজু বেশ ভাব নেওয়ার জন্য বলে আমরা এখানে প্র্যাকটিস করছি, তুমি যাও। রঞ্জিত ভদ্র ছেলের মতো চলেই যাচ্ছিল, কিন্তু লিজু বলে কোমর দুলিয়ে যাচ্ছে কেন, তাড়াতাড়ি যাও। রঞ্জিতের এবার মাথা গরম হয়ে গেলে বেশ ভাব নিয়ে ভেতরে এসে বসে। লিজুর সাথে তার তর্ক শুরু হয়ে গেলে বাইরে থেকে জিতিন সেটা খেয়াল করে। সে ফোনে সাজির শালাকে ডিভোর্স দিতে বলেই ভেতরে দৌড়ে আসে। লিজু আর রঞ্জিতের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেলে জিতিন গিয়ে মাঝখানে বাধা দিয়ে রঞ্জিতকে ইশারা যেতে বলে। রঞ্জিত চলে গেলে জীবিকা তার পিছু যেতে গেলে জিতিন ঝাড়ি দিয়ে বলে রেকর্ড বইটা স্টাফ রুমে নিয়ে যাও। জিতিন রঞ্জিতকে বলে আমি অত খারাপ না, এই সবকিছু আমার বন্ধুদের জন্য করছি, প্লিজ যদি জীবিকা কথা বলতে আসে আপনি কিচ্ছু বলবেন না, আমরা সবাই তো একই পথের পথিক। রঞ্জিত বলে একই পথ? যদি সাহায্য চাও তাহলে কালকের মধ্যে ডাইস না পেলে ওই মেয়েকে যা মন চাইবে তাই বলে দিব। রঞ্জিত চলে গেলে রামজাত আর নাকুল এসে জিজ্ঞেস করে কি হয়েছে। জিতিন বলে আমি কিছুই বুঝতে পারছি না, সব কিছু আমার বিপক্ষে চলে যাচ্ছে। তখনই হামজা কল দিয়ে বলে সাজি স্যারের জ্ঞান ফিরেছে। জিতিন বলে ডাইস কোথায় জিজ্ঞেস করো। কান্না সাজিকে জিজ্ঞেস করলে সাজি বলে আমি তোমাদেরকে বলে দিলে তোমরা আমাকে মেরে ফেলবে, তাই আমিও বলবো না। জিতিন রামজাত আর নাকুলকে বলে তোরা খেয়াল রাখবি রঞ্জিত স্যার যেন কোনোভাবেই জীবিকার সাথে দেখা করতে না পারে। রামজাত বলে কালকে কলেজের ফাংশন ডে। নাকুল বলে তাহলে প্ল্যান কি তোরাই বল। পরের দিন ফাংশন শুরু হয়ে যায়, সবাই যার যার মতো সেজে এসেছে, কেউ জোকার তো কেউ হ্যালোইন তো কেউ ভূতের শ্বাস দিয়েছে। রঞ্জিত কোনো সাজি সাজে না। জিতিন হাসপাতালে সাজির জন্য ফলমূল নিয়ে এসে জিজ্ঞেস করে ডাইস কোথায়। সাজি বলে আমাকে মারার নতুন কোনো প্ল্যান করেছো? জিতিন বলে রঞ্জিত স্যার আমাদের দুজনের সাথে খেলছে, সে আসলে তার শরীর ফেরত চাই না। সাজি বলে আমিও চাই না, তাহলে তো শুধু তুমিই ফেসে গেছো। কলেজে রঞ্জিত, নাকুল, কান্নান আর রামজাত রিহার্সেল রুমে গেলে জীবিকা জিতিনের সাথে কথা বলার জন্য আসলে তখনই দুজন সিনিয়র এসে দরজা লাগিয়ে জিতিনকে বলে দেখো কলেজে আজ পর্যন্ত ওয়ান ম্যান শো কেউ করেনি, তুমিও করবে না। ইলেকশনের সময় তুমি যা করেছো আমরা ভুলতে রাজি আছি, কিন্তু যদি আবার কিছু করো তাহলে। রঞ্জিত শয়তানের মতো এক হাসি দেয়। জিতিন সাজিকে বলে রঞ্জিত স্যারের শরীর ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। সাজি বলে এসব মিথ্যা আমাকে বলে লাভ নেই। জিতিন বলে সত্যি বলছি। রঞ্জিত লিজুকে বলে দেখো আমি চাই না জীবিকা আমাকে দেখুক, আমাকে মেরে তুমি তো হিরো হয়ে যাবে, আর আমি যদি তোমাকে মারি তাহলে তুমি উল্টা সিম্প্যাথি পাবে। প্ল্যান তো ভালোই বানিয়েছো। রঞ্জিত সিনিয়রদেরকে ডেকে বলে আমাকে মারতে এসেছিলে না, কোথায় যাচ্ছ? এটা শুনে তারাও তাকে মারতে এগিয়ে আসে। লিজু রঞ্জিতকে ধাক্কা মেরে মারতে বললে রঞ্জিত রেগে এমন এক মার দেয় যে লিজু উড়ে গিয়ে টেবিলের উপরে পড়ে। জিতিন সাজিকে বলে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, সে বলেছে রঞ্জিত স্যারের শরীরে শ্বেত রক্তকণিকা খুবই কম, তার আয়ু কমে আসছে, আপনাকে সারা জীবন আমার শরীরে কাটাতে হবে। সাজি বলে তুমি কি চাচ্ছ আমি তোমার গল্প শুনে ভয় পেয়ে যাই? সেদিন আমাকে মারতে গিয়েছিলে, এটাও তারই অংশ ছিল তাই না? জিতিন বলে না, ওটা সত্যিই ছিল, তাকে না আটকালে আপনি সত্যি মারা যেতেন। এই জন্যই সবসময় রঞ্জিত ডাইস চাইতো আর শয়তানি একটা হাসি দিত, কারণ ডাইস পাওয়ার পরও সে তার শরীরে ফেরত যাবে না, উল্টা এরা দুজনেই ফেসে যেত। মারধর শেষে রামযাত্রা ক্যান্টিনে জিতিনের কাছে আসে। জিতিন ফাইল দেখিয়ে বলে রঞ্জিত স্যারকে আমরা যেমন ভেবেছিলাম সে আসলে তা না, স্যারের কিছু শারীরিক সমস্যা আছে, তাই সে তার এই শরীর চায় না, সে সারা জীবনের জন্য আমার শরীরে থাকতে চায়। নাকুল জিজ্ঞেস করে তাহলে সে আমাদের সাহায্য করছে কেন? জিতিন বলে ওই ডাইস পাওয়ার জন্য, আর ওই সাজি স্যার সে তো 1 নম্বরের বলদ, এসব মানতেই রাজি না। জিতিন খেয়াল করে জীবিকা মন খারাপ করে এসে ক্যান্টিনে বসেছে। জিতিন বলে স্যার হয়তো ওকে সব বলে দিয়েছে তাই মন খারাপ করে আছে, আমি যাচ্ছি, ওকে আজ বডি সোয়াপের সব সত্যি কথা বলে দিব। জিতিন এগিয়ে যেতেই হঠাৎ সাজির স্ত্রী শোভা চলে আসে। জিতিন তাকে চিনতে না পারলে পাশ থেকে তার বন্ধুরা বলে আরে সাজি স্যার উনি তো আপনার স্ত্রী, যান কথা বলে আসেন। জিতিন বলে 10 মিনিট পর কথা বলছি, কিন্তু শোভা বলে না এখনই বলতে হবে। শোভা জিজ্ঞেস করে তুমি আমার ভাইকে ডিভোর্সের কথা কেন বলেছো? জিতিন তো জীবিকার দিকেই হা করে তাকিয়ে আছে। জিতিন আমতা আমতা করে বলে কারণ তোমার আর আমার চিন্তা ভাবনা একদম ভিন্ন। শোভা বলে তুমি এসব কবে থেকে ভাবা শুরু করলে? সবকিছু তো ঠিকই ছিল, তাহলে এখন কি হয়ে গেল? জিতিন বলে তুমি আমার মতো বোরিং মানুষের সাথে কিভাবে থাকবে? শোভা বলে আমি সবকিছু জেনেই তোমাকে বিয়ে করেছিলাম, 10 বছর যখন সমস্যা হয়নি তাহলে এখন কেন হবে? জিতিন তাগলে দেখে লিজু এসে জীবিকাকে নিয়ে যাচ্ছে। শোভা বলে আমি প্রেগনেন্ট। এটা শুনেই জিতিন আবেগের বসে বলে ফেলে না এটা আমার বাচ্চা না, সে ভুলেই গিয়েছে সে এখন সাজির শরীরে। শোভা রেগে তার সামনে রাখা পানি জিতিনের মুখে ছুঁড়ে মারে। পরের দিন সাজি তার বাসায় আসে। শোভা দরজা খুলে
খুললে সাজি মায়ার নজরে তার দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকালে মার খেতে হবে ভেবে তাই স্বাভাবিক হয়ে বলে, আমি সাজির কলিগ, আপনার সাথে কথা বলতে এসেছি। ভেতরে এসে বলে, কলেজে কি হয়েছে আমি সব শুনেছি। সাজি স্যার আসলে তার মনের কথা প্রকাশ করতে পারে না, সে আপনাকে অনেক ভালোবাসে। শোভা বলে, কয়েক মাস আগেও সে আমার সাথে সব কথা শেয়ার করত, কিন্তু এখন এমন কি হয়ে গেল বুঝলাম না। সাজি বলে, মাঝে মাঝে আমাদের চারপাশে এমন কিছু হয় যা আমরা নিজেরাও বুঝি না। শোভা বলে, কাজের অনেক প্রেশার নাকি বাচ্চা হয় না এটা সমস্যা? আগে কত কি বলতো, কিন্তু এখন কিছুই বলে না। আমি তাকে বলেছিলাম সে একা না, যাই হোক না কেন আমরা দুজন মিলে সামনে নিব, কিন্তু এখন আর সেই আশা নেই। ছোট্ট একটা বাচ্চা, এটাই তো আমরা চেয়েছিলাম। কাল যখন আমি তাকে বাচ্চার কথা বলি সে বলে এই বাচ্চা নাকি তার না। এখন আমি কি করব? তাকে বলে দিয়েন আমি তার চেহারাও দেখতে চাই না। সাজি আবেগে আপ্লুত হয়ে শোভাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার সাজি। শোভা রেগে তাকে ধাক্কা মেরে সোফায় ফেলে দিয়ে বলে, আপনার সাহস হয় কিভাবে আমার সাথে এসব করেন? সাজি বলে, আমি প্রমাণ করতে পারবো, শুধু একবার লুডো খেলতে হবে। শোভা রেগে চাকু হাতে সাজিকে মারতে দৌড়ায়। সাজি আর না পেরে জিতিনের কাছে এসে বলে, আমি ওই ডাইস ফেরত দিতে চাচ্ছি, কিন্তু আমার বডি আমি ফেরত চাই। জিতিন জিজ্ঞেস করে, হঠাৎ কি হয়ে গেল? সাজি বলে, আমি আমার বাচ্চা চাই, আমার পরিবার চাই। জিতিন তার বাকি বন্ধুদেরকে ডাকলে হামজা জিজ্ঞেস করে, ডাইস কোথায়? সাজি বলে, কুকুরের গলার বেল্টে বেঁধে দিয়েছিলাম। জিতিন বলে, রঞ্জিত স্যারকে না জানিয়ে ডাইস নিতে হবে, কিন্তু তার আগে চাবি নিতে হবে। সাজি জিজ্ঞেস করে, ওর কাছে চাবি গেল কিভাবে? জিতিন বলে, চাবিটা আমিই দিয়েছিলাম। নাকুল জিজ্ঞেস করে, তাহলে প্ল্যান কি? জিতিন বলে, খুব সহজ, আমরা স্যারকে বলবো সাজি স্যার ডাইসতে রাজি হয়েছে, কিন্তু তার শর্ত আছে, বোর্ড আর চাবি পাওয়ার পরেই সে আমাদের হাতে ডাইস দিবে। ততক্ষণে আমি চেক করব যে সেই বোর্ড অরিজিনাল কিনা, তোমরা তাকে ধরে রাখবে। জিতিন সাজিকে বলে, আপনি আমাকে ডাইস দিবেন, তারপর আমরা এই খেলা শেষ করে দিব। ক্যাড ল্যাবে এসে জিতিন বলে, আমাদেরকে এখানেই সব কাজ শেষ করতে হবে, রাতে বাইরে প্রোগ্রাম চলছে। কিছুক্ষণ পর রঞ্জিত ল্যাবে আসলে জিতিন বলে, আপনি বোর্ডের চাবি দেন, আমাদের কাছে বেশি সময় নেই। রঞ্জিত চাবি দিলে জিতিন সেটা বোর্ডে বসায়। বোর্ড কাজ করা শুরু করলেই জিতিন বন্ধুদেরকে বলে, স্যারকে ধর। তিনজন সর্বোচ্চ শক্তি দিয়ে রঞ্জিতকে ধরে রাখে। জিতিন বলে, আমরা তোমার প্ল্যান জানি। সাজির কাছে ডাইস চাইলে সাজি মাত্র একটা ডাইস বের করে দেয়। জিতিন বলে, আরেকটা কোথায়? সাজি বলে, কেন, আমার কাছে তো এই ডাইসটাই ছিল। জিতিন রেগে বলে, আমরা এতদিন ধরে বলছি ডাইস কোথায়, আপনি বোঝেননি যে সেটা প্লুরাল নাম্বার? সাজি বলে, বলদ, সিঙ্গুলার নম্বর হোক কিংবা প্লুরাল নম্বর, ডাইসকে ডাইসই বলে, ডাইসেস বলে না। সুযোগের সদ্ব্যবহার করে রঞ্জিত বলে, আগেই বলেছিলাম এ ডাইস দিবে না, আমাদের প্ল্যান ফ্লপ হয়ে গেছে। জিতিন রেগে বলে, আমাদের প্ল্যান মানে? সাজি জিতিনের সামনে গিয়ে দাঁড়ালে সাজি বলে, তার মানে তোমরা আমার বিরুদ্ধে প্ল্যান করেছিলে? জিতিন বলে, এমন কিছুই না, আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্যই ও এমন বলছে। সাজি কোনো কথা না শুনে জিতিনকে মারতে শুরু করে। দুজনের হাতাহাতিতে জিতিনের হাত থেকে ডাইস পড়ে যায়। রঞ্জিত নাকুলকে বলে, তোমার বন্ধুকে বাঁচাও। নাকুল জিতিন আর সাজিকে ছাড়াতে গেলে কিছুক্ষণ পর জিতিন দেখে রঞ্জিত সেখানে নেই আর বোর্ডও নেই। দরজার দিকে তাকলে দেখে ডাইস নিয়ে রঞ্জিত বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। জিতিন মনে করার চেষ্টা করে আর একটা ডাইস হয়তো আগে ল্যাবেই পড়ে আছে। স্টেজে ফাংশন শুরু হয়ে যায়। নাকুলরা দরজা ধাক্কাতে থাকলে বাইরে দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন স্টুডেন্ট দেখতে পেয়ে দরজা খুলে দেয়। বের হয়েই সবাই মাঠের দিকে দৌড় মারে। রঞ্জিতকে করিডোর দিয়ে যেতে দেখে নাকুল আর রামজাদ সেদিকে যায়। জিতিন আর সাজি যায় ল্যাবের দিকে। সিনিয়ররা জিতিনকে মানে রঞ্জিতকে দেখে তাকে মারা শুরু করে। সেই সুযোগে নাকুলরা বোর্ড কেড়ে নেয়। রঞ্জিত সিনিয়রদের মেরে নাকুলদেরকে তাড়া করে। এদিকে সাজিরাও ল্যাবে পৌঁছে ডাইস খুঁজছে। নাকুলরা বোর্ড নিয়ে ল্যাবে চলে আসে। রঞ্জিত থেকে ড্রিঙ্কস এর বোতল নিয়ে ল্যাবে আসে, মানে সে ড্রিঙ্কস করবে আর মাতাল হবে সাজি। নাকুল সাজি আর জিতিনকে বলে, তোমরা খুঁজতে থাকো, ওকে আমরা তিনজন দেখছি। বলেই তিনজনে রঞ্জিতকে মাটিতে ফেলে জাপটে ধরে। নাকুল জিতিনকে বলে, বোর্ড আর ডাইস নিয়ে পালিয়ে যা। জিতিন চলে গেলে রঞ্জিত উঠে নাকুলদেরকে মারা শুরু করে। সাজি খুঁজতে খুঁজতে আর একটা ডাইস পেয়ে যায়। রঞ্জিত নাকুলদেরকে মেরে একটা মেশিন নাকুলের গায়ে মারতে গিয়ে হঠাৎই থেমে যায়। রঞ্জিতের মাথা ঘুরে ওঠে, কারণ সাজি সামনে রাখা মদ খেয়েছে, যেন রঞ্জিতের নেশা হয়। সাজি হেসে দেয় দৌড়। জিতিন সাজিকে ইশারা দিয়ে স্টোর রুমের দিকে যেতে বলে। স্টোর রুমে এসে দুজনে বোর্ড খুলে খেলা শুরু করে। এদিকে নেশা কাটানোর জন্য রঞ্জিত মাথায় পানি দেয়। কোন রকমে হেলতে দুলতে স্টোর রুমে গেলে জিতিন বলে, স্যার আমাদেরকে খেলতে দিন। রঞ্জিত কোনো কথা না শুনে এগিয়ে আসলে রঞ্জিত আর জিতিনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সাজি খেলতেই থাকে। রঞ্জিত জিতিনকে মেরে দুর্বল করে দিয়ে সাজির দিকে আসলে সাজি ভয়ে বলে, আমাকে কিছু করো না, আমি বাবা হব, আমি আমার সন্তানের মুখ দেখতে চাই। এই নাও ডাইস, আমাকে যেতে দাও, এই খেলা শেষ করো প্লিজ। রঞ্জিত বলে, এখন কেন ভিক্ষা চাচ্ছ? সাজি প্লিজ প্লিজ বলতে বলতেই হঠাৎ হেসে দেয়। রঞ্জিত অবাক হয়ে তাকালে সাজি বলে, তোমার কিছুই করা লাগবে না, যা করার আমিই করব। বলেই ডাইস ছুঁড়ে মারে। জিতিন ক্যাচ ধরে শেষ দান চেলে দেয় আর সাজি লাফ দিয়ে কাজ ভেঙে সোজা স্টেজে গিয়ে পড়ে। খেলা শেষ হতেই তিনজনের আত্মা আবারও তিনজনের শরীরে ফিরে যায়। কলেজের সবাই জড়ো হয়ে রঞ্জিতকে দেখে। সাজি আর জিতি নিচে নেমে আসলে হামজা জিজ্ঞেস
জিজ্ঞেস করে তুই ঠিক আছিস তো? জিতিন বলে হ্যাঁ, আমার শরীর ফিরে পেয়েছি। 4 বন্ধু সেই জাদুকরি বোর্ডকে পুড়িয়ে দেয়। কলেজের সবাই রঞ্জিতকে হাসপাতালে ভর্তি করে। ডক্টর জিজ্ঞেস করে এবার আবার কি হয়েছে? নাকুল বলে আসলে উঁচু থেকে পড়ে একটু আঘাত পেয়েছে। ডক্টর বলে জানি না কখন জ্ঞান ফিরবে, আর ফিরলেও ব্রেন কাজ করবে কিনা। সেদিনের আঘাতের মতো এবারও অনেক বেশি আঘাত পেয়েছে। 4 বন্ধু ক্যান্টিনে আসলে হঠাৎ জীবিকা এসে জিতিনকে ডাক দেয়। জিতিন বলে তুমি কিছু বলার আগে আমার কথা শোনো। আমি জানি আমি অনেক বোরিং, নিজেকে বদলানোর চেষ্টাও করেছি কিন্তু হয়নি। কিন্তু এসবের মাঝে আমার এমন একজনের সাথে পরিচয় হয়েছে যে আমার থেকেও বেশি বোরিং। সেই লোকটা ভাবে তার জীবনে আজ পর্যন্ত ভালো কিছুই হয়নি। তার বেঁচে থাকা আর না থাকাতে কারোর কিছুই যায় আসে না, কিন্তু জীবন তাকে আর একবার সুযোগ দিয়েছে। সে যা যা চাইতো সেই সবকিছু আবারও ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে। সত্যি বলতে আমরা আসলে যেমন তা কখনোই দেখতে পারি না বা লুকাতে পারি না। সবার বেঁচে থাকার কোনো না কোনো কারণ থাকে। আমি ভাবতাম আমার বেঁচে থাকার কারণ তুমি, কিন্তু আমি ভুল ছিলাম। আমরা একে অপর থেকে অনেক আলাদা। আমরা যেমন আমাদের তেমন কাউকেই ভালোবাসা উচিত, এমন কেউ যাকে আমরা আমাদের ছোটখাটো স্বপ্নের কথাও বলতে পারি। তুমি কাউকে না কাউকে তো পেয়েই যাবে, আমিও আমার মতো কাউকে পেয়ে যাব। আর ওই পাগল লিজু তোমার যোগ্য না। এত জ্ঞানী জ্ঞানী কথা শুনে জীবিকা হেসে দেয়। এদিকে সাজি বাসায় শোভার কাছে গেলে সে আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখালে সাজি খুশিতে শোভার কপালে চুমু দেয়। জীবিকা বলে এই প্রথমবার তুমি একজন জ্ঞানী মানুষের মতো কথা বলেছ। জীবিকাকে বিদায় দিয়ে জিতিন তার বন্ধুদের কাছে আসতেই রামজাদ হঠাৎ বলে রঞ্জিতের ডক্টর কল দিয়েছে। কল রিসিভ করতে ডক্টর বলে আপনাদের রোগী আর নেই। রামজাদ খুশি হয়ে বলে তার মানে কি সে মারা গেছে? সব অর্গান ডোনেট করে দিয়েছেন তো? ডক্টর বলে আরে বলদ, আপনাদের রোগী কাউকে কিছু না বলেই চলে গেছে। এই কথা শুনে সবাই তো ভয়ে শেষ। না জানি এই রঞ্জিত আবার কি পাগলামি শুরু করে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।